দিল্লি প্রেস ক্লাবেতে এই প্রথম একটা লন্ডনের ল ফার্ম তারা আয়োজন করেছিলেন, কিন্তু তাদের আমন্ত্রণে এসেছিলেন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া কিন্তু আমন্ত্রণ জানায়নি, এটা মানে পরিষ্কার হওয়া দরকার। প্রেস ক্লাব ইন্ডিয়া একটা হল আছে, সেই হলটা তারা ভাড়া নিয়েছিল, সেই হলেতে তারা করেছিলেন। তারা আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার সঙ্গে উচ্চ শিক্ষামন্ত্রী নোফেল, তার সঙ্গে লস অ্যাঞ্জেলসে যিনি আওয়ামী লীগের তিনি সভাপতি ডক্টর রবিউল ইসলাম, তিনি এসেছেন। রবিউল ইসলাম তিনি ছিলেন, নিঝুম মজুমদার যিনি ব্যারিস্টার লন্ডনে তিনি ছিলেন। ফলে এরা যেটা মূল বক্তব্য, আমি গোটা প্রেস কনফারেন্সে নির্যাস দুটো লাইনে বলা যায়। প্রথম তারা বলেছেন যে ভলকার কক যে রিপোর্টটা দিয়েছেন, এই রিপোর্টটা একতরফা রিপোর্ট, এক পেশের রিপোর্ট, এবং তার অভিযোগ হচ্ছে এটা ইউনুসের কথাই রিপোর্টটা লেখা হয়েছে। এবং তাদের বক্তব্য হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের কোনো অনুমোদন ছাড়া, এবং তার এই ম্যান্ডেটই নেই এই ধরনের রিপোর্ট করা। কিন্তু তিনি নোফেল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের তারা কিন্তু ইন্টারভিউ নিয়েছিলেন 4 ঘন্টা এবং একজনের 2 ঘন্টা। তার একটা লাইনও রিপোর্টে উল্লেখ করেন। সেই রিপোর্টে বলা আছে যে এই রিপোর্টটা কিন্তু তারা ডিসক্লেমার দিচ্ছেন যে সম্পূর্ণ তারা মানে এটাকে যেন অন্য কোথাও ব্যবহার করা না হয়। অথচ সেই রিপোর্টটাকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচার হয়ে গেল। এই একটা বিষয়। তারা এর বিরুদ্ধে সেক্রেটারি জেনারেলের কাছে যাচ্ছেন ভোলকারের বিরুদ্ধে নালিশ জানাতে। এটা বলেছেন আজকে। আর ২ হচ্ছে প্রশ্ন ছিল যে ইলেকশন হলে কি করবে আওয়ামী লীগ? তাতে বলা হয়েছিল যে আওয়ামী লীগ বর্তমানে যে ইউনূস সরকার তার অধীনে কোনো নির্বাচনে যাবেন না। কিন্তু যদি অন্য কোনো কেয়ারটেকার সরকার হয় তাহলে নিশ্চিতভাবে নির্বাচনে যেতে রাজি আছে। আচ্ছা আমার দাদা, কাছে মনে হয় যে এই দুটো বিষয় খুব তৃতীয় যদি বলেন তার সঙ্গে যুক্ত করা যায়, কিছু সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা, বাংলাদেশ থেকে অনেকে বলছে শেখ হাসিনা দুঃখ প্রকাশ করুন, ক্ষমা চান। তারা বলছেন ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কারণ শেখ হাসিনা সবকটা হত্যাকাণ্ড ইনক্লুডিং মানে হাদি সবটারই তদন্ত চান, বরঞ্চ ক্ষমা চাওয়া উচিত ইউনূসের। প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী, প্রত্যেকটা দেশের এই ধরনের যারা সিকিউরিটি এজেন্সি, তাদের মধ্যে একটা হটলাইন থাকে, যেমন পাকিস্তানের সঙ্গেও ছিল। আপনি তো জানেন তো ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছিল হটলাইনে, প্রথম যোগাযোগ হয় আনন্দ মানে কথাবার্তা বলার পর। হটলাইনটা থাকে প্রত্যেকটা দেশের সঙ্গে, প্রত্যেকটা দেশের সামরিক যে বন্ধুপূর্ণ দেশ বলে যাদের মনে করে, এমনকি পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশ নয়, তার সঙ্গেও হটলাইন আছে। হটলাইন মানে খুব জরুরি প্রয়োজনে যাতে কথা বলা যায়, সেই হটলাইনের মাধ্যমে। এবং আমাদের সেনাপ্রধান বলেছেন তার সঙ্গে তো আছেই, এবং তার ৩ বাহিনী অর্থাৎ বায়ুসেনা, নৌবাহিনী, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ আছে। এবং তিনি যখন এই খবরটা মানে এই কথাটা বলার তার পরিপ্রেক্ষিতটা ছিল যে যখন বাংলাদেশের বায়ুসেনা পাকিস্তানে গেছেন এবং J-17 কিনবেন বলছেন, বাংলাদেশের সেনাপ্রধান বলেননি, বায়ুসেনা, এটা পাকিস্তান থেকে বলা হয়েছে। এবং এই কথাগুলো যখন কোনো খণ্ডন করা হয়নি, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সত্য। মানে আমাদের সেনাপ্রধান যা বলেছে তা প্রত্যেকটাই সত্য, কারণ কোনোটা খণ্ডন করা হয়। দ্বিতীয়ত যেটা যোগাযোগ বলতে যেটা আছে, প্রতি মুহূর্তে বাংলাদেশে যে একটা অস্থির অবস্থা, এখন তো বাংলাদেশের নৈরাজ্যপূর্ণ একটা অবস্থায় আছে, এটা তো মানতেই হবে, কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই। সেই কারণে যেটা ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, তা ভারতের সব থেকে ঘনিষ্ঠতম প্রতিবেশী, সব থেকে বৃহৎ সীমান্ত, ফলে তাদের সাথে যোগাযোগ রাখতেই হয়। যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশ থেকে বলা হয় সেভেন সিস্টার নিয়ে, সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে, টুকরো করে দেওয়া হবে, ইত্যাদি করে, এখন এগুলো খেলার ছলে বলতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু সত্যিই যদি কেউ এরকম করে বসে তার জন্য তো ভারতের একটা প্রস্তুতি থাকা দরকার। সেটা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে তারা বোঝেন, তাদের হয়তো বলছেন যে ওসব মানে বালখিল্যের কথা, ওসব গুরুত্ব দেবেন না, এসব হয়তো বলে থাকতে পারে জবাব। আমি বলছি, কিন্তু আমি জানি যে এরকমই জবাব এসছে, সেটা আমি অফিসিয়ালি বলছি না, তার কারণ হচ্ছে সেটা বাংলাদেশের সেনাপ্রধান, বায়ু সেনাপ্রধান তারা বলবেন।